হ্যালো এভরিওয়ান, আমরা ক্লাস 11-এর মডেল সেট করছিলাম। আজকে আমরা মডেল সেট নাম্বার 3 করব। ওকে, 3 নম্বর যে মডেল সেটটা রয়েছে সেটা আমরা সলিউশন দেখব। তো দেখো, সেকশন এর যে প্রবলেমগুলো সেগুলো কি বলছে। ফার্স্ট যে কোয়েশ্চেনটা, এটা তোমরা নিজেরাই করতে পারবে, ঠিক আছে। আমি জাস্ট নিউমেরিক্যালসগুলো বলছি আমি। অথবা একের অথবা যে কোশ্চেনটা সেটা কি বলছে, কত উচ্চতায় অভিকর্ষ ত্বরণের মান ভূপৃষ্ঠ অপেক্ষা 2% কম হবে। মানে আমরা তো সাধারণত কি জানি যে ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের মান ম্যাক্সিমাম হয়ে থাকে। জি, ভূপৃষ্ঠ যত তুমি উপরের দিকে উঠবে অভিকর্ষ ত্বরণের মান কমবে। সিমিলারলি ভূপৃষ্ঠ থেকে যত তুমি গভীরতার দিকে যাবে অভিকর্ষ ত্বরণের মান কিন্তু কমে। দুটো ক্ষেত্রেই কিন্তু কমে, ঠিক আছে। তার মানে তাদের একটা ফর্মুলা রয়েছে, সেই ফর্মুলা তোমরা জানো। তাহলে আমাদের দেখাতে বলেছে যে কত উচ্চতায়, মানে ভূপৃষ্ঠ থেকে ওপরের দিকে কত উচ্চতায় অভিকর্ষ ত্বরণের মান ভূপৃষ্ঠ অপেক্ষা 2% কম। মানে ভূপৃষ্ঠ অভিকর্ষ ত্বরণের মান যা হবে তার থেকে 2% কম হবে। তাহলে উচ্চতার ফর্মুলা তুমি জানো। সো কোশ্চেন 1 এর অথবা, সো আমরা কি জানি যে এইচ উচ্চতায় যদি ওঠে তাহলে অভিকর্ষ ত্বরণের মান যেটা হয় জি প্রাইম, দ্যাট ইজ ইকুয়াল টু জি ইন্টু 1 - 2h/r, তাই তো। এই ফর্মুলা তোমরা জানো। এবার কোশ্চেনে বলেছে যে জি প্রাইমটা কত হবে, 2% কম হবে। তাহলে প্রথমে ছিল কত, জি, জি হচ্ছে তোমার কি ভূপৃষ্ঠের ভ্যালুটা, তাহলে এর থেকে কম হবে কয় পার্সেন্ট, 2%। তাহলে 2 × g/100, রাইট। তাহলে এখান থেকে যদি আমরা সলিউশন করি তাহলে পাবো, এখান থেকে কি পাবো আমরা, দেখো তাহলে 100g - 2 মানে 98g, রাইট। তাহলে সুতরাং তুমি বলতেই পারো যে জি প্রাইম ইকুয়াল টু 0.98 × g। তাহলে এই ভ্যালুটাকে তুমি এখানে পুট করতে পারো। সুতরাং ফ্রম ইকুয়েশন 1 তাহলে আমরা কি লিখতে পারি, দেখো জি প্রাইমের ভ্যালু কত হবে, জি ইন্টু 0.98, রাইট। তাহলে 0.98 × g, দ্যাট ইজ ইকুয়াল টু জি ইন্টু 1 - 2h/r। এটাকে সলভ করো, তোমার আনসার চলে আসবে। তাহলে এখানে দেখো এই জি জি ক্যান্সেল হবে, তাহলে এখানে পড়ে থাকছে 0.98, দ্যাট ইজ ইকুয়াল টু 1 - 2h/r। তাহলে এই ব্যাটাটাকে বাদিকে নিয়ে চলে আসি, তাহলে লিখতে পারি আমরা 2h/r ইকুয়াল টু 1 - 0.98, রাইট। তাহলে এখান থেকে তুমি লিখতেই পারো যে h ইকুয়াল টু, এটাকে যদি বিয়োগ করি আমরা কত পাবো, 0.02 পাবো ইন্টু r/2, রাইট। তাহলে এখান থেকে দশমিক তুলে দাও, এখানে 100 লেখো। তাহলে এখানে এই 2 ক্যান্সেল হয়ে যাচ্ছে। আর এর ভ্যালু আমরা জানি, আর এর ভ্যালু কত হয় বলো। সো h ইকুয়াল টু, আর এর মান তোমাকে দেখো বলে দিয়েছি 6400 কিলোমিটার /100। তাহলে এইখানে দেখো এই দুটো শূন্য ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে আলটিমেট যে আনসারটা পড়ে থাকছে সেটা কত, h ইকুয়াল টু 64 কিলোমিটার। তাহলে এটা তোমার আনসার। ক্লিয়ার হয়েছে। তাহলে 64 কিলোমিটার ওপরে, মানে ভূপৃষ্ঠ থেকে, এটা তোমার পৃথিবী হয়, হ্যাঁ, এটা তোমার ভূপৃষ্ঠ, রাইট। এটা সারফেস, এটা আর্থ। তাহলে আর্থের সারফেস থেকে এইচ উচ্চতায়, মানে এখান থেকে এইটুকুনি এইচের ভ্যালু যদি 64 হয় এত কিলোমিটার, তাহলে এইখানটায় অভিকর্ষ ত্বরণের মান কিন্তু 2% কম হবে এখানের থেকে। ক্লিয়ার হয়েছে। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো। নেক্সট কোয়েশ্চেন 2 দাগের অথবা, বলছে প্রমাণ উষ্ণতা ও চাপে। এই কথাটার মানে কি বলতো, প্রমাণ উষ্ণতা ও চাপে। প্রত্যেকটা কথা খুব ইম্পর্টেন্ট। এই কথাটার মানে তোমার দেখবে, তোমরা পড়েছো অনেক সময় STP পড়েছো তোমরা, তাই না, স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার। স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার, রাইট। টেম্পারেচার, এগুলো সব ক্যাপিটাল দাও, অ্যান্ড প্রেশার। তার মানে কি, স্ট্যান্ডার্ড টেম্পারেচার মিন্স, স্ট্যান্ডার্ড টেম্পারেচার লিখলাম, সেটা তোমার কত হয়, আমি যদি কেলভিন স্কেলে বলি তাহলে সেটা 273 কেলভিন হবে। আর যদি ডিগ্রি সেলসিয়াসে বলি তাহলে তোমার 0 ডিগ্রি সেলসিয়াস। ওকে, আর স্ট্যান্ডার্ড প্রেশার কত হয়,
প্রেশার তোমার 1 ATM। এটাকে বলে এসটিপিতে প্রেশার এবং যে টেম্পারেচারের ভ্যালু সেটা তোমার এটা, এগুলো স্ট্যান্ডার্ড। ওকে, এটা তুমি জানো। বলছে তাহলে এসটিপিতে 1 লিটার শুষ্ক বায়ুর ঘনত্ব এত গ্রাম পার লিটার। বলছে 111 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ও 4 বায়ুমণ্ডলীয় চাপে, মানে 4 ATM, রাইট। বলছে 3 লিটার শুষ্ক বায়ুর ভর কত হবে। খুবই ইজি কোশ্চেন হয়তো পড়ে তোমার মনে হচ্ছে যে যা বাবা কত কিছু বলেছে। প্রত্যেকটা জিনিস লেখো, দুটো কেস তোমাকে বলেছে, একটা ইনিশিয়াল কেস এটা, আর ফাইনাল কেস তোমার এটা বলেছে। তাহলে ইনিশিয়াল কেসে কি বলেছে, প্রেশার বলেছে, টেম্পারেচার বলেছে, কারণ এসটিপি বলে দিয়েছে এখানটায়। তাহলে এসটিপিতে তোমার কি টেম্পারেচার প্রেশার তুমি জানো, হলো। ভলিউম বলে দিয়েছে, ডেনসিটি বলে দিয়েছে, সব কিছু লেখো। সো কোশ্চেন 2 এর অথবা দেখো, তাহলে যেহেতু এসটিপিতে কি হবে, এসটিপিতে তুমি টেম্পারেচার লিখবে T1 লিখছি ইনিশিয়াল কেসটা 0 ডিগ্রি অথবা 273 কেলভিন, রাইট। প্রেশারকে P1 লিখছি, দ্যাট ইজ 1 ATM। ভলিউম V1 সেটা কত বলে দিয়েছে, 1 লিটার বলে দিয়েছে। আর ডেনসিটি বলেছে, রাইট। সো ρ1 ইকুয়াল টু 1.293 গ্রাম পার লিটার, তাই তো, এই ভ্যালুটা ছিল না, 293 গ্রাম পার লিটার। ওকে, এবার নেক্সট কেসটা দেখো। সেকেন্ড কেসটা কি বলেছে, সো T2 115 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এটাকে যদি আমরা কেলভিন স্কেলে লিখি তাহলে 273 যোগ করব, রাইট। 115 ছিল না, 115 ছিল, ঠিক আছে। তাহলে এটা যোগ করলে কত আসছে, 5 আর 3 8, এদিকে আবার 8, এদিকে 3, তাই না, 388 হলো, 388 কেলভিন। ওকে, নেক্সট দেখো এবার কি বলেছে, 4 ATM। টেম্পারেচার, প্রেশার কত বলেছে, প্রেশার P2 দ্যাট ইজ ইকুয়াল টু 4 ATM। ওকে, নেক্সট দেখো, ভলিউম বলে দিয়েছে 3 লিটার, লেখো VT ইকুয়াল টু 3 লিটার। আর তোমাকে কি বের করতে বলেছে, হ্যাঁ এবার ভর বের করতে বলেছে, এবার তোমাকে ভর বের করতে হবে। ওকে, এইখানে দেখো তোমাকে ডেনসিটি বলে দিয়েছে। আমরা ডেনসিটি মানে কি, ডেনসিটি মানে মাস পার ইউনিট ভলিউম, তাই না। তাহলে ρ1 ইকুয়াল টু m1 বাই v1 লিখতে পারি আমরা। সুতরাং m1 ইকুয়াল টু আমরা লিখতে পারি না ρ1 ইন্টু v1। ρ1 এর ভ্যালু কত, 1.293 গ্রাম পার লিটার ইন্টু v1 কত দেখে 1 লিটার। ওকে, তাহলে আলটিমেট কত আসছে, m1 ইকুয়াল টু 1.293 গ্রাম। ওকে, ইনিশিয়াল কেসে তোমার মাসটা এতখানি, তাহলে এই সেকেন্ড কেস বা ফাইনাল কেসে মাস কত সেটা আমাদেরকে বের করতে হবে। হ্যাঁ, দেখো একদম সিম্পল জিনিস। তাহলে আমরা কি লিখতে পারি, আইডিয়াল গ্যাসের ইকুয়েশন লিখতে পারি, রাইট। পিভি ইকুয়াল টু এনআরটি। জেনারেল যে সূত্রটা সেটা কি হয়, পিভি ইকুয়াল টু এনআরটি। যে এন হচ্ছে তোমার মোল সংখ্যা, মোল নাম্বার। এইটাকে আমরা এরকম লিখতে পারি না, মাস বাই মোলার মাস ইন্টু আর ইন্টু টি, মোল সংখ্যা। তাহলে এন ইকুয়াল টু আমরা এটা জানি, রাইট। এন ইকুয়াল টু কি হয়, মাস ডিভাইডেড বাই আণবিক ভর, তবে মোলার মাসও বলা হয় থাকে, এটা আমরা জানি, সেটা এখানে পুট করে দিয়েছি। এবার দুটো কেস বলেছে, তাই না। তো ফার্স্ট কেসে কি বলেছে, যে P1 V1 ইকুয়াল টু, তাহলে M1 আণবিক ভর তো একই হবে, গ্যাস একই ভাই, আর T1, এটাকে তুমি এক নম্বর নাম দিতে পারো। সেকেন্ড কি বলেছে, P2 V2 M2 ডিভাইডেড বাই ক্যাপিটাল M ইন্টু আর T2, হলো। এদেরকে রেশিও করে দাও, 1/2 করে দাও, তাহলে কি এসে দাঁড়াবে দেখো, P1 V1 ডিভাইডেড বাই P2 V2 ইকুয়াল টু, তাহলে এটাকেও রেশিও করছো তুমি, সুতরাং M1 বাই ক্যাপিটাল M আর T1 ডিভাইডেড বাই M2 বাই ক্যাপিটাল M আর T2।
তাহলে এখানে দেখো নিচে এম কেটে যাবে, এই আর কেটে যাবে, তাহলে আলটিমেট কি থাকবে পড়ে এখানে P1 V1 ডিভাইডেড বাই P2 V2 ইকুয়াল টু M1 T1 ডিভাইডেড বাই M2 T2, রাইট? ঠিক আছে, অসুবিধা নেই। আমার দরকার কি M2, তাহলে M2টা আমি লিখতে পারি, সুতরাং M2 ইকুয়াল টু এটাকে এদিকে নিয়ে আসলাম আর এগুলোকে এদিকে নিয়ে চলে যাব, তাহলে P2 V2 ডিভাইডেড বাই P1 V1 N2, M1টা পড়ে থাকছে আর এখানে T1 বাই T2 থাকছে। ক্লিয়ার হয়েছে? এবার দেখো সবগুলোর ভ্যালু তুমি পুট করে দাও। P2 মানে সেকেন্ড কেসের যে প্রেশারটা কত বলেছিল 4 atm, সুতরাং 4 লিখতে পারি আমরা। ভলিউম বলেছিল কত দেখো 3 লিটার, রাইট? 3 লিটার। হ্যাঁ, লিটারকে আমি এসে নিচ্ছি না কারণ সবই এখানে সবগুলো লিটারেই দেওয়া আছে, সো কেটে যাবে যেহেতু রেশিও আকার আছে না, কেটে যাবে। ওকে, এখানে তাহলে 3 লিটার হবে এখানে, আর নিচেও কি একটা 1 লিটার হবে, তাহলে এটা কেটে যাবে। আর এখানে এটিএম মানে P1টা 1 atm আর V1টা 1 লিটার, সো কেটে যাচ্ছে যেহেতু রেশিও রয়েছে। আর মাসটা বলেছে দেখো 1.293 গ্রাম। T1টা ছিল বাবা 273 কেলভিন, আর T2টা বের করেছি আমরা কত দেখো তো 388 কেলভিন, তাই না? এটা যোগ করে ঠিক আছে তো, এটা 5 6 7 8, হ্যাঁ, আর এদিকে 8 এদিকে 3, ঠিক আছে 388 388। তাহলে এটাকে তুমি কাটাকাটি করো, তোমার আনসার চলে আসবে। ঠিক আছে, একটু দেখি কত আসে আনসারটা। 273 ভাজিত 388, রাইট, ইন্টু 1.293 ইন্টু 12। এটা করলে পরে তোমার আনসার আসছে 10.917, সো 92 লিখতে পারি আমরা, এত গ্রাম। তাহলে M2 ইকুয়াল টু তোমার এত গ্রাম। ওকে, এটা তোমার আনসার হবে। আশা করি জিনিসটা বোঝাতে পারলাম। কিছুই নেই, একদম সিম্পল জিনিস। তাহলে তোমার আনসার দেখো, আনসার তোমার এখানে দিয়েছে, এই যে হলো। নেক্সট কোয়েশ্চেন দেখো এবার। এটা আমরা আর বলছি না, এগুলো তোমরা নিশ্চয়ই জানো। হ্যাঁ, এই থিওরি বা প্রুফ নিয়ে আমি তোমাদের পরীক্ষার আগে একটা ভিডিও দিয়ে দেবো। তোমাদের যদি কোনো সমস্যা থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে দাদা এই ভিডিওটা দিন বা স্যার এই ভিডিওটা দিন। টেলিগ্রামে তোমরা বলতে পারো, ঠিক আছে? তো সেই রিলেটেড আমি কিন্তু ভিডিও বানিয়ে দেবো, আর একটা পরীক্ষার আগে তোমাদের জন্য একটা ওভারঅল একটা সাজেশন আমি করে দেবো, ঠিক আছে? আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন দেখো। 3 দাগের অথবা বলছে 10 মোল আদর্শ গ্যাসকে সমষ্ণ প্রক্রিয়ায় সংকুচিত করে বলছে করে কত 40 লিটার থেকে 30 লিটার করা হলো, মানে সংকুচিত মানে কম্প্রেস করা হলো 40 লিটার থেকে 30 লিটারে। ওকে, ভালো কথা, বুঝলাম। বলছে গ্যাসের উষ্ণতা 0 ডিগ্রি সেলসিয়াস হলে কৃতকার্য নির্ণয় করো। একদম সিম্পল কোশ্চেন, মানে ওয়ার্ক ডানের ফর্মুলা দিয়ে তোমাকে করতে হবে। আইসোথার্মাল প্রসেস, সমষ্ণ মানে কি আইসোথার্মাল প্রসেস। সুতরাং কোশ্চেন নাম্বার 3 অথবা কি আইসোথার্মাল প্রসেস, রাইট? সো আমি যদি আইসোথার্মাল প্রসেসের কথা ভাবি তাহলে কি বলবে তুমি? আইসোথার্মাল প্রসেস তোমরা সবাই জানো আইসোথার্মাল প্রসেসের ক্ষেত্রে কি থাকে, টেম্পারেচারটা কিন্তু কনস্ট্যান্ট থাকে, রাইট? মানে পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট হয়। তাহলে তুমি লিখবে পিভি ইকুয়াল টু এনআরটি। আইডিয়াল গ্যাসের ইকুয়েশন কি হয় অ্যাকচুয়ালি এনআরটি। এখানে এই পুরো টার্মটাই কনস্ট্যান্ট বিকজ টেম্পারেচার ইজ কনস্ট্যান্ট, আর এখানে এন বলো আর বলো এটা কনস্ট্যান্ট। তুমি একটা গ্যাস নিয়েছো, তুমি কত মোলের গ্যাস নিয়েছো, এন 10 মোলের গ্যাস নিয়েছো, তাহলে 10 তো হয় কনস্ট্যান্ট ভ্যালু একটা, না? আরও একটা কনস্ট্যান্ট ভ্যালু। আর টেম্পারেচারও তোমার কনস্ট্যান্ট, টেম্পারেচার এখানে ভ্যারি করছে না। তো এটা পেয়ে গেলে তুমি। তোমাকে ভাই ওয়ার্ক ডান বের করতে বলেছে, সুতরাং ওয়ার্ক ডান কি হয় বলো তো? ওয়ার্ক ডান সেটা ডাব্লিউ ইকুয়াল টু কি লেখো পি ইন্টু ডিভি, রাইট? এখানে ভলিউমটার লিমিট হবে V1 থেকে V2, বুঝলাম। তাহলে ডাব্লিউ ইকুয়াল টু, তাহলে এখান থেকে পি
দেখো পিটা আমি বের করতে পারি এই ইকুয়েশন থেকে, তাহলে পি ইকুয়াল টু কি লিখতে পারি, এনআরটি বাই ভি লিখতে পারি। তাহলে সুতরাং ভি1 থেকে ভি2, তাহলে পি ইকুয়াল টু আমি লিখবো এনআরটি ডিভাইডেড বাই ভি ইন্টু ডিভি। এনআরটি তো ভাই কনস্ট্যান্ট, বাইরে নিয়ে চলে আসো। সুতরাং ডাব্লু এনআরটি ইন্টিগ্রেশন ভি1 থেকে ভি2, তাহলে ডিভি বাই ভি, তাহলে এটার ইন্টিগ্রেশন করলে কি হবে, লগ হবে, তাই না? তাহলে আমরা লিখতেই পারি ডাব্লু ইকুয়াল টু এনআরটি এলএন ভি। লিমিট পুট করো ভি1 থেকে ভি2। ভি1টা দেখো বলে দিয়েছে, মানে ইনিশিয়ালি বেশি ছিল, যেহেতু কম্প্রেসড হচ্ছে, তাহলে 40 লিটার থেকে 30 লিটারে গেছে। ইনিশিয়ালি কত ছিল, 40, মানে ভলিউমটা বেশি ছিল, বেশি থেকে কমে গেছে, মানে কম্প্রেশন হচ্ছে, সংকুচিত হয়েছে, আর নেগেটিভ সাইন আসার কথা, রাইট? তাহলে এখানে তুমি লিখবে এনআরটি, তাহলে এলএন, এখানে ভি2 মাইনাস এলএন ভি1, তাহলে লগের ক্ষেত্রে মাইনাস হলে কি হয়, ভাগ হয়ে যায়, সো ভি2 বাই ভি1 লিখতে পারো তুমি। ক্লিয়ার হয়েছে? তাহলে এখানে তুমি লিখবে এনআরটি এলএন, ভি2 কত ভাই 30, আর ভি1 কত 40। ওকে, এবার তুমি ভ্যালুগুলো সব পুট করে দাও। সুতরাং ওয়ার্ক ডান দ্যাট ইজ ইকুয়াল টু এন, এন মানে কত 10 মোল, 10 ইন্টু 8 মানে সেটা আর এর ভ্যালু কত 8.341, রাইট? 31, এটা তোমার ঠিক আছে, জুল, হ্যাঁ 8.31 ইন্টু টেম্পারেচার কত বলেছে দেখো তো, 0 ডিগ্রি সেলসিয়াস, যেহেতু এখানে ক্যাপিটাল টি লিখেছি তাহলে 273 লিখবে, রাইট? কারণ টি ইকুয়াল তোমাকে বলেছে 0 ডিগ্রি সেলসিয়াস, তাহলে আমি যদি কেলভিন স্কেলে নিয়ে আসি তাহলে 0 প্লাস 273 মানে সিম্পল 273 কেলভিন। ফাইন, বুঝলাম। আর এখানে এলএন 3/4, এটাকে সিম্পলিফাই করো, তোমার আনসার চলে আসবে। তাহলে সুতরাং আমরা লিখতে পারি এলএন, তাই তো, আগে এলএনটা বের করে নিই। সুতরাং এলএন 3/4, রাইট? এটা করলে মাইনাস সামথিং আসছে, এবার এগুলোকে গুণ করি। সো গুণ 10 গুণ 8.31 ইন্টু 273, এটা আনসার আসছে তোমার এইরকম, ডাব্লিউ ইকুয়াল টু মাইনাস 6526, রাইট? 0.44 এত জুল। ওকে, তাহলে এটা তোমার আনসার হবে। ওয়ার্ক ডান, একদম সিম্পল জিনিস, আসলে জিনিসটা বোঝাতে পারলাম। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন দেখো। নেক্সট কোয়েশ্চেনটা 4 দাগের অথবা কি বলছে, 127 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 1 গ্রাম হিলিয়ামের গতিশক্তি নির্ণয় করো। খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেনটা এবং ইন্টারেস্টিং কোয়েশ্চেনটা। তাহলে এটা হিলিয়াম গ্যাস, হিলিয়াম মানে He, তাই তো? 127 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 1 গ্রাম হিলিয়াম গ্যাসের গতিশক্তি কত হবে সেটা আমাদের বের করতে হবে, কাইনেটিক এনার্জি। তাহলে 4 দাগের 4 নম্বর কোশ্চেনের অর, সবই অরের মধ্যে সবই ম্যাথমেটিক্যাল কোশ্চেন দিয়েছে, মানে নিউমেরিক্যাল কোশ্চেন দিয়েছে। ভালো, যাদের থিওরিতে একটুখানি প্রবলেম হয় তারা কিন্তু নিউমেরিক্যালসগুলো করতে পারবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে তোমাকে বলেছে টেম্পারেচার বলেছে কত 127 ডিগ্রি, রাইট? তাহলে 127 প্লাস 273, তাহলে কেলভিন স্কেলে চলে আসবে। তাহলে এটা যোগ করলে কত আসছে দেখো তো, 7 আর 3 মানে 0 থেকে 1, তাহলে 9 আর 1 0 মানে 4, মানে 400 হচ্ছে, রাইট? সুতরাং 400 কেলভিন, তাহলে টি ইকুয়াল টু 400 কেলভিন। হিলিয়াম গ্যাসের মাস বলেছে তোমার 1 গ্রাম, ফাইন। তাহলে হিলিয়াম গ্যাস বলছে, রাইট? হিলিয়ামকে কি লিখি আমরা 24, তাহলে এর আণবিক ভর কত হয় 4 গ্রাম হয়ে থাকে। তাহলে আমাকে যদি বলে মোল সংখ্যা বের করো, সো n ইকুয়াল টু স্মল m বাই ক্যাপিটাল M, তাহলে n ইকুয়াল টু তুমি কত লিখবে 1/4, এত সংখ্যক মোল রয়েছে, ঠিক আছে? তাহলে মোল সংখ্যা কতখানি 1/4। আচ্ছা, আমাকে বের করতে বলেছে কাইনেটিক এনার্জি, তাহলে কাইনেটিক এনার্জি পার মোল সেটা কত হয় বলো তো, সেটাকে আমি ই কে দিয়ে লিখছি, দ্যাট ইজ ইকুয়াল টু 3/2 ইন্টু RT।
মানে পার মোলে কতখানি কাইনেটিক এনার্জি হয় সেটা 3/2 ইন্টু RT, এটা আমরা জানি। বাট আমাদেরকে বের করতে হবে কত মোলে, 1/4 মোলে। সো নাও কাইনেটিক এনার্জি অ্যাট দিস মোল, রাইট? তাহলে এত মোলে কাইনেটিক এনার্জি কত হবে, গুণ করবো সিম্পল। তাহলে 1/4 ইন্টু 3/2 ইন্টু R ইন্টু টি, এই তো পেয়ে গেছি আমরা। ভ্যালুগুলো পুট করে দাও, তোমার আনসার চলে আসবে। আর কিসে বলেছে দেখি, সিজিএসএ নাকি এসআইতে? সিজিএসএ বলেছে। সিজিএসএ নিয়ে আসো। তাহলে 8.3 ইন্টু 10⁻7, 8.3 ইন্টু 10⁻7, 8.3 ইন্টু 10⁻7 ইন্টু টেম্পারেচার, তাই না? টেম্পারেচার কত বের করলাম এখন, 400 কেলভিন, 400 কেলভিন। তাহলে এটা কাটাকাটি করো, তোমার আনসার চলে আসবে। তাহলে কত আসছে দেখা যাক, 8.3 ইন্টু 400 ইন্টু 3, রাইট, ভাজিত 4 দুগুণে 8, 1245 ইন্টু 10⁻7। সুতরাং 1245 ইন্টু 10⁻7 আর্ক তুমি যদি জুলে রাখতে চাও তাহলে বলবে কত, 1 জুল ইকুয়াল 10⁻7 আর্ক। সুতরাং ইকে ইকুয়াল টু 1245 জুল। যে কোনো একটা আনসার তুমি রাখতে পারো, যেটা তোমার চাইবে সেটা তুমি রাখবে। ওকে, যেহেতু সব আর্গে করেছে তাই আর্গে আনসার রাখলাম। জুলেও তুমি করে নিতে পারো। তোমাদের আনসার কিসে রেখেছে, 5-এর দাগের না 4-এর দাগে, 4-এর দাগের অথবা, রাইট, 4-এর দাগের অথবা জুলে নিয়ে এসছে। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? আচ্ছা, কোনো অসুবিধা নেই, যেহেতু এখানে সবই সিজিএসএ বলেছে, সুতরাং তুমি আনসার সিজিএসএ রেখে আসতে পারো। হ্যাঁ, সিজিএসএ রাখাটাই বেটার, কারণ এগুলো সব সিজিএসএ বলেছে। তাহলে আনসার এখানে বলে দেয় অনেক সময় যে কাইনেটিক এনার্জি বের করো কিসে, জুলে, জুল এককে। ঠিক আছে, তখন তোমাকে কিন্তু জুলেই করতে হবে। আচ্ছা, যেমন বলবে তেমন করবে, তাই জন্য কোশ্চেনগুলো ভালো করে পড়বে। একটুখানি যদি মিস্টেক হয়ে যায় না, তাহলে কিন্তু কোশ্চেনটা সলভ করতে পারবে না। প্রত্যেকটা কথা গুরুত্বপূর্ণ। 5-এর দাগের অথবাটা দেখো কি বলছে, বলছে একটি দোলকের 50 বার কম্পনের পর বিস্তার তার প্রাথমিক মানের অর্ধেক হয়। তাহলে 50 বার দুলছে, মানে এই 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 করে 50 বার দুলছে, রাইট? 50 বার দোলার পরে তার প্রাথমিক বিস্তার কিন্তু মানে তার বিস্তারটা প্রাথমিক মানের থেকে অর্ধেক হয়ে যায়। তাহলে সাপোজ 50 বার দোলার জন্য যদি অ্যামপ্লিটিউড এ হয়, মানে এ প্রাইম হয়, তাহলে সেটা কত হবে, a/2 হবে। কারণ ইনিশিয়ালি যদি এ থাকে তাহলে a/2 হবে। আমি সেটা করে দেখাবো, চাপ নেই। যে 100টি কম্পনের পর ওই বিস্তার প্রাথমিক মানের কত অংশ হবে। কোশ্চেনটা বলা দেখি ড্যাম্পড অসিলেশনের, তাই না? তোমরা দেখতেই পাচ্ছ এটা ড্যাম্পড অসিলেশনের প্রবলেম, ড্যাম্পড অসিলেশনের প্রবলেম। তার জন্য অ্যামপ্লিটিউডটা তোমরা দেখেছো টাইম ডিপেন্ডেন্ট হয়ে থাকে, রাইট? সো কোশ্চেন নাম্বার 5-এর অর আমরা জানি যে ড্যাম্পড অসিলেশনের ক্ষেত্রে কি হয়, ফর ড্যাম্পড অসিলেশন, ড্যাম্পড অসিলেশন যে অ্যামপ্লিটিউড পাই আমরা সেটা a0 ইন্টু e⁻⁻b ড্যাম্পিং কনস্ট্যান্ট ইন্টু t টাইম। ওকে, সো হায়ার এখানে বলি মানে অ্যাট এনি টাইম তার যে অ্যামপ্লিটিউড সেটা তোমার এ হচ্ছে তোমার অ্যাজ এ ফাংশন অফ টি, রাইট? আর a0 হচ্ছে তোমার অ্যামপ্লিটিউড, ইনিশিয়াল অ্যামপ্লিটিউড। ওকে, মানে প্রাথমিক ইনিশিয়াল অ্যামপ্লিটিউড বলতে পারি, ইনিশিয়াল অ্যামপ্লিটিউড মানে যখন টি ইকুয়াল টু 0 সময়, ইনিশিয়াল অ্যামপ্লিটিউড, ইনিশিয়াল মিন্স অ্যাট টি ইকুয়াল টু 0-তে, রাইট? আর এখানে বি হচ্ছে তোমার ড্যাম্পিং কনস্ট্যান্ট, ড্যাম্পিং কনস্ট্যান্ট, আর টি হচ্ছে তোমার টাইম, রাইট? টি ইজ আ টাইম। ওকে, এইবার প্রথম কেসটা, ফার্স্ট কেস, কোশ্চেনটা কি বলছে দেখো। ফার্স্ট কেসে বলেছে তোমাকে যে 50 বার অসিলেশন হয়েছে, মানে 50 বার কম্পন হয়েছে। তাহলে 50 বার কম্পন হতে কতখানি টাইম লাগবে, লেট আমি টাইম পিরিয়ড কনসিডার করে নিচ্ছি। টাইম পিরিয়ড ইকুয়াল টু ক্যাপিটাল টি।
তাহলে 50 বার যদি অসিলেট করে তাহলে কতক্ষণ টাইম লাগবে? সুতরাং টাইম টি ইকুয়াল টু 50 ইন্টু টি হবে, রাইট? একবার অসিলেশন করতে টাইম লাগছে ক্যাপিটাল টি, তাহলে 50 বার করতে কতক্ষণ টাইম লাগবে? 50 ইন্টু টি, সিম্পল জিনিস ভাই, সিম্পল হিসেব। বুঝলাম। এক সেকেন্ড, দুটো পেজ বাড়িয়ে নিই। ওকে, আচ্ছা, ক্লিয়ার হয়েছে এটা? তাহলে এই ভ্যালুটা তুমি এখানে পুট করে দাও। সো সুতরাং এ ইকুয়াল তুমি লিখবে এ নট ই টু দি পাওয়ার অফ মাইনাস বি ইন্টু টি। টি এর ভ্যালু কত বলো? 50 ইন্টু ক্যাপিটাল টি, রাইট? এটাকে তুমি একটা নাম দিলে 1 নম্বর। সেকেন্ড কেস দেখো এবার। সেকেন্ড কেসে কি বলেছে? 100 বার অসিলেশন করছে, টাইম পিরিয়ড ভাই ক্যাপিটাল টি, তাহলে টোটাল কতক্ষণ টাইম লাগবে? 100 ইন্টু ক্যাপিটাল টি। তাহলে এর জন্য অ্যামপ্লিটিউড কত হবে সেটা আমি সাপোজ কনসিডার করলাম এ প্রাইম কনসিডার করলাম। ওকে, তাহলে এইখানে তুমি কি লিখবে? এ নট ই টু দি পাওয়ার অফ ইনিশিয়াল অ্যামপ্লিটিউড তো ভাই এ নট ই মাইনাস ড্যাম্পিং কনস্ট্যান্ট ইন্টু 100 ইন্টু ক্যাপিটাল টি, রাইট? এইবার দেখো তোমাকে কোশ্চেনে কি বলেছে যে যখন 50 বার যখন অসিলেট করে তখন তার অ্যামপ্লিটিউডটা গিভেন, কোশ্চেনটাই বলে দিয়েছে তোমাকে, এর ভ্যালুটা এ নট বাই 2 হয়। এর ভ্যালু কত হয়? এ নট বাই 2 হয়। তাহলে এখানে তুমি পুট করতে পারো এ নট বাই 2। তাহলে এ নট ডিভাইডেড বাই 2 দ্যাট ইজ ইকুয়াল টু এ নট ইন্টু ই টু দি পাওয়ার অফ মাইনাস বি ইন্টু 50টি, রাইট? তাহলে এখান থেকে তুমি আলটিমেট কি পাচ্ছ? তাহলে এ নট কাটবে, সুতরাং ই টু দি পাওয়ার অফ মাইনাস বি ইন্টু 50টি ইকুয়াল টু হাফ, এটা পাচ্ছ। এইবার এই জিনিসটা মাথায় রাখো, এটাকে তুমি 2 নম্বর নাম দিয়ে রাখতে পারো। এই জিনিসটা দেখো এখানে কাজে লাগাবো কি করে আমি। সুতরাং এখানে আমরা কি লিখতে পারি? এ টু দি পাওয়ার অফ দেখো 100 লিখতে পারি 2 ইন্টু 50 ই টু দি পাওয়ার অফ মাইনাস বি 2 ইন্টু 50 ইন্টু টি। একটা কথা আমাকে বলো, ধরো ই টু দি পাওয়ার অফ 2x, এইটা মানে কি বলো তো? আবার ই টু দি পাওয়ার এক্স 2 কি? ই টু দি পাওয়ারের হোল স্কোয়ার রয়েছে, রাইট? মানে এটা এরকম রয়েছে। এটা লেখা মানে কি? এটা লেখার অর্থ হচ্ছে তোমার, এটা দেখতে পাচ্ছ কি তোমরা? আচ্ছা, কারণ এই দিকটা কিছুটা মুছে যায়, আমি একটুখানি বা দিক থেকে করে দেখাই। ধরো তোমাকে বললাম ই টু দি পাওয়ার অফ 2x, এটাকে আমরা এরকম লিখতে পারি ই টু দি পাওয়ার অফ এক্স তার হোল স্কোয়ার। মানে এই জিনিসটাকে লেখা হয়ে থাকে, উপরে পাওয়ার রয়েছে মানে কি সেটা পাওয়ারে চলে আসবে, তাই না? এরকম হয়, গুণ হয় পাওয়ারটাতে। ওকে, তাহলে এইখানে তুমি 2 রয়েছে, 2টাকে তুমি কি লিখতে পারো? এ নট ই টু দি পাওয়ার অফ মাইনাস বি ইন্টু 50টি, এই পুরোটার হোল স্কোয়ার লিখতে পারো। তাহলে এইটুকুনির ভ্যালু তুমি এখনই ক্যালকুলেট করেছো 1/2, পুট করে দাও বাবা। এ প্রাইম ইকুয়াল টু এ নট 1/2 তার হোল স্কোয়ার, তাহলে কত আসছে? এ নট বাই 4। তাহলে 100 বার ঘোরার দরুন তোমার অ্যামপ্লিটিউড কত হয় বলো তো? ইনিশিয়াল অ্যামপ্লিটিউডের 1/4 অংশ হবে, এটা তোমার আনসার। ওকে, আশা করি জিনিসটা বোঝাতে পারলাম, একদম সিম্পল জিনিস, কিছুই নেই। সেকশন বিতে চলে আসো। সেকশন বিতে কি কি বলছে দেখো, প্রবলেম দেখো কোনটা রয়েছে। 6 দাগেরগুলো তোমরা থিওরি করে নেবে আশা করি। 7 দাগের, ঠিক আছে, 7 দাগের বি এর অথবাটা দেখো, এটা প্রবলেম বলছে একটি ইস্পাত নির্মিত মিটার স্কেল 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় সঠিক পাঠ দেয়। 15 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় উক্ত স্কেলে কোনো দণ্ডের দৈর্ঘ্যের পার্থক্য 50 সেন্টিমিটার হলে ওই উষ্ণতায় দণ্ডের প্রকৃত পাঠ কত হবে? ইস্পাতের আলফা মানে তোমার দৈর্ঘ্য পোষণ গুণাঙ্ক বলে দিয়েছে। কোশ্চেনটা ভালো করে বুঝতে হবে, হ্যাঁ? মানে একটা স্কেল রয়েছে, আমি এখানে দেখাই তোমাকে। 7 দাগের বি, তার অথবা একটা স্কেল রয়েছে, এটা মিটার স্কেল রয়েছে সাপোজ। ওকে, এখানে মিটার স্কেলগুলো দাগ দেওয়া থাকে এরকম এরকম দাগ দেওয়া থাকে, রাইট? জাস্ট আমি একটা আরবিটারি করছি, আমি এরকম দাগ দেওয়া থাকে। এটা একটা স্কেল, এটা মিটার স্কেল 0 থেকে সাপোজ 1
মিটার অথবা 100 সেন্টিমিটার। তাহলে প্রত্যেকটা ঘর মানে প্রত্যেকের ডিস্টেন্স কতখানি করে, এক একটা ঘরের ডিস্টেন্স 1 সেন্টিমিটার করে। মানে আমি এটাকে হাইলাইট করছি এখানটায়, সাপোজ এটাকে আমি হাইলাইট করছি এখানটায়। দুটো যে ঘর, দুটো ঘরের মধ্যে যে ডিস্টেন্স, মানে এই একটা ঘর এই একটা ঘর, দুটো ঘরের মধ্যে যে ডিস্টেন্সটা সেটা কতখানি হয়, 1 সেন্টিমিটার হয়, রাইট? ওকে, মানে দুটো দাগের মধ্যে ডিস্টেন্স 1 সেন্টিমিটার। তাহলে এইটা 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় হয়ে থাকে, কারণ কোশ্চেনে বলেছে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় মিটার স্কেলটা সঠিক পাঠ দেয়। তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় দুটো দাগের মধ্যে ডিস্টেন্স 1 সেন্টিমিটার। ফাইন। এবার টেম্পারেচার বাড়ানোর দরুন কি হবে বলো তো? এটা তো কাঠের তৈরি, সাপোজ মনে করো কাঠ বা যে কোনো পদার্থের তৈরি হোক না কেন, বলছে 15 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বাড়ানোর দরুন এর কিন্তু এই যে দুটো ঘরের মধ্যে ডিস্টেন্স আর 1 সেন্টিমিটার নেই, কারণ কি দৈর্ঘ্যের প্রসারণ হয় বাবা, এখানেও প্রসারণ হবে। কোশ্চেনটা এবার বলেছে তাহলে তখন তুমি যদি মানে 15 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় তুমি যদি এই স্কেল দিয়ে কোনো একটা দৈর্ঘ্য মেজার করো, তার লেন্থ 50 সেন্টিমিটার দিচ্ছে, তাহলে তার অ্যাকচুয়াল লেন্থ কতখানি ছিল? অ্যাকচুয়াল লেন্থ কিন্তু 50 ছিল না, কারণ এই স্কেলটা ভুল রিডিং দিয়েছে, তাই না? এই স্কেলটা ভুল রিডিং দিয়েছে, তাহলে কতখানি ভুল দিয়েছে, তাহলে অ্যাকচুয়াল লেন্থ কতখানি ছিল সেটা কী করে বের করো, আমরা সেটা দেখাবো। তাহলে এই কোশ্চেনটা করার জন্য তোমাকে যে টেকনিকটা অ্যাপ্লাই করতে হবে সেটা কি? কিছুই না, সিম্পল জিনিস। কারণ তুমি জানো 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় সে রিডিং দেয় কতখানি, 1 সেন্টিমিটার। তাহলে ভাই আমি যখন টেম্পারেচার ইনক্রিজ করবো, তাহলে 1 সেন্টিমিটারটা কতখানি দেবে? 2 সেন্টিমিটার হবে নাকি 1.5 সেন্টিমিটার হবে, সেটা বের করে নিয়ে আগে। বুঝতে পারলে কথাটা আমার? তাহলে পরে তুমি স্কেলটার জন্য বের করতে চাইছো এল ইকুয়াল টু, এখানে কত এল নটটা কত লিখবে তুমি? 1 লিখবে, কারণ 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 1 দেয়, এটা 15 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় লেন্থ হবে। স্কেলটা যে দুটো দৈর্ঘ্য মানে দুটো লাইন, এই লাইনের মধ্যে যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা তোমার 1 সেন্টিমিটার ছিল, এটা কতখানি বাড়বে 15 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা ইনক্রিজ করলে পরে। লিখবো 1 প্লাস আলফা ইন্টু 15, কারণ 0 থেকে বেড়েছে তাহলে 15 মাইনাস 0 হবে, সুতরাং 15 লিখতে পারো, রাইট? তাহলে এখান থেকে তুমি লিখবে এল ইকুয়াল টু 1 প্লাস আলফা ভ্যালু বলে দিয়েছে 12 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 ইন্টু 15, তাই তো 12ই তো বলেছিল, 12 বলেছিল, ফাইন। তাহলে এটাকে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে কত হবে দেখো, 12 ইন্টু 15 ইন্টু 10 টু দি পাওয়ার, কোথায় গেল, সরি, 12 ইন্টু 15 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 না, মাইনাস 6, এটা আসলো প্লাস 1, তাহলে এটা 1.00 মানে এরকম আসছে 1.00, 3টে 0, 18 এত এল। তাহলে দেখো মানে এখন 15 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা ইনক্রিজ করার দরুন যে দুটো দাগ তার মধ্যে লেন্থ কিন্তু বেড়ে গেছে, তার মধ্যে লেন্থ বেড়ে কত হয়েছে 1.0018, হওয়ার কথা ছিল কত 1। তাহলে এই স্কেল দিয়ে তুমি যদি কোনো কিছু দৈর্ঘ্য মেজার করো তাহলে কি তার লেন্থ তো ভুল দেবে, সিম্পল কথা ভাই, ভুল তো দেবেই, তাই না? তাহলে এবার তুমি মেজার করতে যাচ্ছ কি একটা লেন্থ, তুমি 50 সেন্টিমিটার তুমি মেজার করেছো, মানে এই স্কেল দিয়ে, এবার এই স্কেল দিয়ে তুমি লেন্থ মেজার করেছো 50 সেন্টিমিটার, তাহলে তার অ্যাকচুয়াল লেন্থ কতখানি হওয়া উচিত ছিল, সুতরাং তার প্রকৃত দৈর্ঘ্য ইকুয়াল টু, তাহলে কত ছিল বলো তো, কত বলেছে 50 সেন্টিমিটার, সুতরাং 50 ইন্টু 1.00018, তাহলে এটার সাথে তুমি 50 গুণ করো, 50, তাহলে 50.009 সেন্টিমিটার, এইটাই তার কি রিয়েল লেন্থ হবে ওই টেম্পারেচারটা। বুঝতে পারলে? কারণ কি এতখানি দেখো বেড়ে গেছে, টেম্পারেচার বাড়ানোর দরুন যে স্কেলটার মানে 1 সেন্টিমিটার ছিল 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা, সেটা কি বেড়ে গেছে এতখানি। তাহলে এই অবস্থায় মেপেছি তুমি, সেটা কত দিয়েছে 50 দিয়েছে। বুঝতে পারলে? তাহলে পরে ওর প্রকৃত দৈর্ঘ্য কতখানি, 50 সাথে এটা গুণ করে দাও, তাহলে কি তুমি রিয়েলটা পেয়ে যাবে। কারণ কি এখন তোমার কিন্তু দৈর্ঘ্যটা এইটা হয়ে গেছে 50 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, কিন্তু এখন দৈর্ঘ্য এটা
দুটোর মধ্যে যে দৈর্ঘ্য মানে গ্যাপটা অ্যাকচুয়ালি স্কেলের যে উইথ, বুঝতে পারলে, সেটা তোমার এত হয়ে গেছে। তাহলে প্রকৃত দৈর্ঘ্য কত হবে ভাই? 50 তুমি মেজার করেছিলে নর্মালি, ঠিক আছে, তাহলে সেটা হবে তোমার এত, বুঝতে পারলে। তাহলে এইভাবে কিন্তু প্রবলেমগুলো করতে পারে, খুবই ইম্পর্টেন্ট একটা প্রবলেম। ওকে, নেক্সট কোশ্চেন। সাত, এগুলো তো প্রবলেম নয়, এগুলো থিওরি। এইটা 10-এর দাগের অথবাটা নেক্সট কোশ্চেন রয়েছে। সো 10-এর অথবাটা দেখো, তাহলে এখানে কি বলছে, একটি চলতরঙ্গের সমীকরণ y ইকুয়াল টু, এটা বলে দিয়েছে, বলছে যেখানে ts মানে t সেকেন্ড এককে রয়েছে এবং x সেন্টিমিটারে দেওয়া আছে। কথাটা ইম্পর্টেন্ট কিন্তু এখানে আবার, কারণ এখানে দেখো ওয়াইটা বলেছে, ওয়াইটা বলেছে মিটারে। ওকে, সাইনের ভেতরে যে থাকে তার তো ইউনিট হয় না, মানে সাইনটা পুরো ইউনিটলেস, বাট সাইনের বাইরে যে রয়েছে তার ইউনিটটা কী হবে বলো তো, এই ওয়াইয়ের ইউনিট যা হবে সেটাই হবে তোমার এটার ইউনিট। তাহলে এটা তোমার অ্যাম্পলিচিউড, তাহলে অ্যাম্পলিচিউডটা কিসে রয়েছে দেখো, মিটারে রয়েছে। ওকে, বাট টিটা তোমার বলেছে সেকেন্ডে, ফাইন, অসুবিধা নেই। এই এক্সটা কিন্তু বলেছে আবার সেন্টিমিটারে, এইখানে ভুল করলে হবে না, আনসারে গিয়ে তোমরা হয়তো ভুল করে দেবে, তার জন্য এখানে বলে দিচ্ছে এগুলো। ওই জন্য বলি না, প্রত্যেকটা পয়েন্ট ইম্পর্টেন্ট, ভালো করে পড়ে বুঝে পড়ো। হ্যাঁ, যে তরঙ্গটির বিস্তার, এইখানে দেখো এবার এইখানে এটা বলেছে তরঙ্গ, আগের দিনই করলাম সেকেন্ড পেপারটাতে, মানে মডেল সেট 2-তে এরকমই একটা ইকুয়েশন বলে দিয়েছিল, চলতরঙ্গের সমীকরণ বলে দিয়েছিল। সেখানে কিন্তু পার্টিকেল মানে কণাটার বিস্তার, ম্যাক্সিমাম ভেলোসিটি, ম্যাক্সিমাম অ্যাক্সেলারেশন করতে বলেছিল, বাট এইখানে কিন্তু তরঙ্গটার বলেছে, তরঙ্গটার এখানে, হ্যাঁ, মানে ওয়েভটার। তাহলে তোমাকে দেখিয়েছিলাম না এরকম, এই যদি ওয়েভ যদি যায় তাহলে এই দিক বরাবর, এইটা তোমার ওয়াই মানে এটা তো পার্টিকেলের ব্যাপার হচ্ছে এটা, আর এই দিক বরাবর প্রপাগেশন ভেক্টর মানে টাইম তোমার এইদিকে, তাহলে এই দিক বরাবর ওয়েভ যাচ্ছে, তাহলে এই দিক বরাবর যা হবে মানে এই এক্স অ্যাক্সিস বরাবর যা হবে সবগুলো কি ওয়েভের ব্যাপার চলে আসবে, বুঝতে পারলে। তো আমি দেখাবো এখানটা এবার। ওয়েভলেন্থ মানে কি? ওয়েভলেন্থ মানে তোমার এই পয়েন্ট আর এই পয়েন্ট তাদের মধ্যে ডিস্টেন্স, সেটা ল্যামডা কত হয় সেটা দেখাবো আমি। আর কি বের করতে বলেছে, গতিবেগ। তাহলে এই ওয়েভটার ভেলোসিটি, এবার এই ওয়েভটার ভেলোসিটি এই ভিটা বের করতে হবে, ওমেগা বাই কে, এটা বের করতে হবে আমাদেরকে। আগের দিন পার্টিকেলের ভেলোসিটি বলেছিল, তাই আমরা ওয়াইটাকে ডেরিভেটিভ করেছিলাম, এখানে কিন্তু ওয়েভ বলেছে। এই কথাগুলো ভাই ইম্পর্টেন্ট, কোনটা কি জানতে চাইছে সেগুলো খুব ইম্পর্টেন্ট, তার জন্যই বলি প্রত্যেকটা জিনিস বুঝে করো। সো ওয়াই ইকুয়াল টু 10 ইন্টু, এটা লিখি একবার, কত বলেছে ভাই, 10-এর অর। সো ওয়াই ইকুয়াল টু 10 into sin I think 2 pi t by something রয়েছে, t by 0.005 দেখাবো কি করে কি এসছে, x by 4 এত মিটার। ঠিক আছে, ওকে। তাহলে আমরা জেনারেল ফর্মুলা কি জানি, ইন জেনারেল যেটা লিখে থাকি আমরা, জেনারেল সেটা কি হয় বলো তো, y ইকুয়াল টু a সাইন ওমেগা টি মাইনাস কে ইন্টু এক্স, এটা রাইট। এবার এই ফর্মটা দেখো কেমন লিখেছে, তাহলে এই ফর্মে নিয়ে আসি আমরা। আমি বলেছিলাম না এই কোয়েশনটাকে অনেক ফর্মে লেখা যায় মানে লেখা হয়ে থাকে, তোমরা জানো নিশ্চয়ই, এক এক করে বুঝে যাবে, চাপ নেই। সো এ ইকুয়াল টু সাইন ওমেগাটাকে তুমি লেখো, ওমেগা টাইম পিরিয়ডের মধ্যে রিলেশন নিয়ে চলে আসো, তাহলে ওমেগা মানে কি 2π/t হয়, মানে টাইম পিরিয়ড ইন্টু স্মল টি মাইনাস কে ইন্টু এক্স। আচ্ছা, কেটাকে তুমি লিখতে পারো 2π/λ, কে আর ল্যামডার মধ্যে একটা রিলেশন এটা, রাইট। তাহলে এগুলো তোমাকে জানতে হবে, সেটা কি, ওমেগা ইকুয়াল টু 2π/টাইম পিরিয়ড, কে ইকুয়াল টু 2π/λ, ল্যামডা হচ্ছে তোমার ওয়েভলেন্থ। এইখান থেকে এবার তুমি এক কাজ করো, 2πটাকে কমন নিয়ে নাও, তাহলে টি বাই ক্যাপিটাল টি থাকছে পড়ে মাইনাস এক্স বাই ল্যামডা থাকছে পড়ে, রাইট। এইবার তুমি কম্পেয়ার করো, দিস ইজ আওয়ার ইকুয়েশন নাম্বার 2 অ্যান্ড দিস ইজ 1, রাইট। সো কম্পেয়ার করলে তুমি দেখতে পাবে যে অ্যাম্পলিটিউড, প্রথম কেসটা অ্যাম্পলিটিউড কতখানি হবে, এ ইকুয়াল টু 10, ইউনিট কী হবে বলো তো, এটা দেখো মিটারে রয়েছে, তাহলে এর ইউনিট কী হবে, মিটার হবে, ফাইন।
এটা মিটার লেখো, তাহলে এটা একটা আনসার হয়ে গেল। সেকেন্ড দেখো, সেকেন্ড কি বের করতে বলেছে, ওয়েভলেন্থ বের করে দেখাই। তাহলে ওয়েভলেন্থ দেখো যে ল্যামডা, এই যে ল্যামডা, এর সাথে কম্পেয়ার করো তুমি, এখানে 4 আসছে রাইট, তাহলে ল্যামডা ইকুয়াল টু 4। এইবার ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে কি এক্সটা কি ইউনিটে বলেছে, সেন্টিমিটার। তাহলে এক্স বাই সামথিং সেটা কিন্তু এক্সের ডাইমেনশনই হবে এবং ইউনিটও কিন্তু সেম হবে। তাহলে কি ল্যামডাটা কি হবে ভাই, সেন্টিমিটার হবে। হলো, এগুলোই বোঝার। তাছাড়া তো এমনি প্রবলেমে কিছুই নেই, সিম্পল জিনিস ভাই, কম্পেয়ার করে লিখে দাও। আর কি বের করতে বলেছিল আমাদের, আচ্ছা টাইম পিরিয়ডটা দেখো তুমি, আমি এক এক করে দেখিয়ে দিই সব। এখানে টাইম পিরিয়ড কত হবে দেখো, 0.005 রাইট। সো টাইম পিরিয়ড 0.005 সেকেন্ড হবে রাইট, এটা তোমার টাইম পিরিয়ড। তোমাকে অ্যাঙ্গুলার অ্যাঙ্গুলার নয়, ভেলোসিটি বের করতে বলেছিল। ভেলোসিটি মানে কি জানো তুমি, ওমেগা বাই কে। ওমেগা মানে তুমি কি জানো বলো, ওমেগা মানে তুমি বলো 2π/t ডিভাইডেড বাই কে মানে কি জানো, 2π/ল্যামডা। 2π ক্যান্সেল, ল্যামডা ওপরে যাও, টি নিচে চলে আসো, লিখতে পারি এটা আমরা। ল্যামডা মানে তুমি এখনই বের করলে ভাই 4, টি মানে তুমি এখনই বের করলে 0.005। তাহলে এটাকে তুমি তুলে দাও, এখান থেকে 1000 লেখো, 5 দিয়ে কাটো, 200 লেখো, এখানে 800 সেন্টিমিটার পার সেকেন্ড। এটা তোমার ওয়েভটার ভেলোসিটি। তাহলে সবই পেয়ে গেলাম আমরা। দেখো আমাদের কি কি জানতে চেয়েছিল, তরঙ্গের বিস্তার লিখে দিয়েছি ভাই, তরঙ্গ দৈর্ঘ্য লিখে দিয়েছি, তরঙ্গর গতিবেগ তাও লিখে দিয়েছি, হয়ে গেল। একদম সিম্পল জিনিস। তাহলে এইভাবে তোমাকে প্রবলেমগুলো সলভ করতে হবে। ওকে, আর সেকশন সিটা আমি নেক্সট ভিডিওতে করে দেখাবো। সেকশন 3তে বেশি কিছু নেই, এই 11 নম্বর একটা কোশ্চেন রয়েছে বিএডটা, তারপরে অথবা এই দুটো রয়েছে, এটা রয়েছে, আর নেক্সট তোমার রয়েছে এই দুটো রয়েছে বোধহয়, রাইট। ঠিক আছে, হয়ে যাবে, চাপ নেই। তো আজকে এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর ভিডিওটা তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, অনেক অনেক বেশি করে শেয়ার করো। ভালো লাগলে পরে অবশ্যই একটা লাইক করে দিও। আর কোনো অসুবিধা থাকলে আমাকে কমেন্ট করে জানাতে পারো, ঠিক আছে। টেলিগ্রাম রয়েছে, টেলিগ্রামে মেসেজ করতে পারো। সো কোনো চাপ নেই, প্র্যাকটিস করতে থাকো। আস্তে আস্তে আমরা মোটামুটি সব করে ফেলো, 10টার মতো তো অন্তত করবোই আমরা। সো চাপ নিও না, তোমরা পড়াশোনা করতে থাকো আর প্র্যাকটিস করতে থাকো বেশি করে। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সো থ্যাংক ইউ।